অজস্র চিঠি লিখেছেন মা। সেই সব চিঠি কত মানুষকে যে অনুপ্রাণিত করেছে তার ইয়ত্তা নেই। কত পথভ্রষ্ট পথ খুঁজে পেয়েছে এই সব চিঠির মাধ্যমে। রামকৃষ্ণ সংঘের বহু সমস্যার সমাধান এই চিঠির মাধ্যমেই মা করেছেন, নির্দেশ দিয়েছেন। কখনো সন্ন্যাসী সন্তানদের আধ্যাত্মিক বিষয়ের পথ নির্দেশ দিচ্ছেন, কখনো আবার জমিজমা সংক্রান্ত বিষয়ের দিক নির্দেশও দিচ্ছেন। সবই করছেন চিঠির দ্বারা। চিঠি তাঁর অস্ত্র। সর্বোপরি মায়ের যে সুমধুর মাতৃভাব, সেটিও একই সাথে ফুটে উঠছে চিঠির ভাষায়, লেখনীতে। আজ মায়ের কথা পর্ব 1-এ আলোচনা করব মায়ের কিছু চিঠি নিয়ে। আগে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই। নমস্কার জানাই শুধু ভক্তবৃন্দ আপনাদেরও। জগজ্জননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। আলোচনায় ফিরি। শুরু করব 1889 সালের 23শে নভেম্বর বলরাম বসুকে লেখা মায়ের একটি চিঠি দিয়ে। সেখানে মা সবাইকার খোঁজ খবর নিচ্ছেন। সাবলীল ভাষা। মা লিখছেন, রাখালের জ্বর ভাব হইয়াছিল, সে সুস্থ হইয়াছে তো? আপনি কেমন আছেন? আপনার জ্বর শুনিয়া বড়ই চিন্তিত রহিলাম। কেমন থাকেন সর্বদা পত্র লিখিবেন, আমার আশীর্বাদ জানিবেন। মাস্টার মহাশয়ের বাটির খবর কি? তিনি পত্র লেখেননি কেন? শুনিলাম রাখাল পশ্চিমে যাইবে। গেলবারে জগন্নাথে শীতে কষ্ট পাইয়াছিল। শীত বাদে ফাল্গুন মাস নাগাদ গেলে ভালো হয়। তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে, তাহা হইলে আর কি বলিব। এখানে আজ 9 দিন অত্যন্ত বাদলা। সেই কারণে যোগেন গোলাপ, অর্থাৎ যোগেন মা আর গোলাপ মা, যোগেন গোলাপ প্রভৃতি আজও যাত্রা করিতে পারিতেছে না। সারদা বরাহনগর যাইবে। সারদা অর্থে স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজ। এখানে সকলেই ভালো আছে, আমি ভালো আছি, আমার আশীর্বাদ জানিবে। ছেলে যোগেন অর্থাৎ স্বামী যোগানন্দ মহারাজ, ছেলে যোগেন চিত্রকূট থেকে পত্র লিখেছে, ভালো আছে। বন্ধুরা, চিঠিটা পড়তে পড়তে মন চলে যায় সেই সব পুরনো দিনগুলোয়, যেখানে সব আত্মীয় স্বজনেরা নিয়মিত চিঠির মাধ্যমে সবার খোঁজ খবর নিতেন, বেঁধে বেঁধে থাকতেন সবাই একসাথে এইভাবে। হায় সেই সব দিন! এখন তো একা থাকাটাই ফ্যাশন। যাই হোক, যেমন বলেছিলাম, মায়ের কত শত সন্ন্যাসী ব্রহ্মচারী সন্তানেরা তাদের দুঃখে শোকে মায়ের শরণাপন্ন হতেন। একবার ব্রহ্মচারী নগেনকে তাঁর করা এক অপরাধের কারণে মহাপুরুষ মহারাজ অর্থাৎ পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজ নগেনকে মঠ থেকে বহিষ্কৃত করেন। উদ্ভ্রান্ত নগেন ব্রহ্মচারী কি করবেন বুঝতে পারছেন না। তিনি সরাসরি জয়রামবাটিতে মায়ের কাছে চলে গেলেন। এই সমস্ত রাস্তা তিনি পায়ে হেঁটে গিয়েছিলেন। করুণাময়ী মা সব জেনে ভরসা ও আশ্রয় দিলেন। স্বামী শিবানন্দ মহারাজকে চিঠি লিখলেন মা। এক জায়গায় লিখছেন, ছোট নগেন তোমার কাছে কি অপরাধ করেছে যে তুমি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবে বলে ছেলে আমার অনেক কষ্ট করে সমস্ত রাস্তা পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে। আমি তাকে মঠে পাঠাচ্ছি, তুমি বাবা তাকে কিছু বলো না। পরে ছোট নগেনকে মহাপুরুষ মহারাজ বলেছিলেন, বেটা তুই একেবারে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এসেছিস। এইভাবেই চিঠির মাধ্যমে মা সমস্ত দিক সামলাচ্ছেন। আবার মাস্টার মশাইয়ের লেখা কথামৃত পড়ে মুগ্ধ মা আশীর্বাণী পাঠাচ্ছেন মাস্টার মশাইকে, অর্থাৎ শ্রীমকে। বাংলার 1304 সালের 21শে আষাঢ় মা মাস্টার মশাইকে বাবা জীবন সম্বোধন করে লিখছেন, তাহার নিকট যাহা শুনিয়াছিলে সেই কথাই সত্য, ইহাতে তোমার কোনো ভয় নাই। একসময় তিনি তোমার কাছে ওই সকল কথা রাখিয়াছিলেন, এক্ষণে আবশ্যক মতো তিনিই প্রকাশ করাইতেছেন। ওই সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হইবে না জানিবে। তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে তাহা সবই সত্য,
আমি একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল যে তিনি ওই সমস্ত কথা বলিতেছেন। শুধু যে নিয়মিত খোঁজখবর নেওয়া, আশীর্বাণী প্রদান করা, এইসব ব্যাপারেই চিঠি লিখতেন মা, তা নয়। জমি বাড়ির দলিল সংক্রান্ত ব্যাপারেও চিঠিতে তিনি নির্দেশ দিতেন। যেমন 1889 সালের 19 এপ্রিল মা শ্রীমান যোগেন্দ্রনাথ চৌধুরী, অর্থাৎ পরবর্তীতে স্বামী যোগানন্দ মহারাজ, তাকে চিঠিতে জানাচ্ছেন, বাগবাজারে বলরামবাবুর নিকট আমার শিহরের জমির দলিলখানি আছে। বাবা যোগেন, তুমি যাইয়া দলিলখানি অতি তৎপর পার্সেল করিয়া পাঠাইবে, কারণ শিহরের জমি বিক্রয় করিব এমত মানস করিয়াছি। রাজারামের নিকট ধান্যাদি আদায় না হওয়ায় দলিল পাঠাইতে লিখিলাম, 3-4 দিবস মধ্যে পাঠাইবে। এই চিঠি থেকে আবার আমরা মায়ের প্রবল আত্মসম্মান বোধের পরিচয় পাচ্ছি, যিনি চরম অভাবেও মাথা উঁচু করে থাকতে চান। একবার রামকৃষ্ণ সংঘে একটি আধ্যাত্মিক সমস্যার সূত্রপাত হয়েছিল, দ্বৈত ও অদ্বৈতের সংঘাত। এক্ষেত্রেও মা এগিয়ে আসেন। তিনি যে সংঘ জননী তার পরিচয় দেন। বাংলার 15ই ভাদ্র 1309 স্বামী বিমলানন্দকে জয়রামবাটি থেকে চিঠি লিখছেন মা। আমাদের গুরু যিনি, তিনি তো অদ্বৈত। তোমরা সেই গুরুর শিষ্য, তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি জোর করিয়া বলিতে পারি, তোমরা অদ্বৈতবাদী। মিসেস সেভিয়ারকে আমার ভালোবাসার সাথে আশীর্বাদ জানাইবে। এই চিঠির মাধ্যমেই মা রামকৃষ্ণ সংঘে দ্বৈত অদ্বৈতের সমস্যার চিরকালীন সমাধান করে দিলেন স্পষ্ট নির্দেশের মাধ্যমে। মাধ্যম কিন্তু সেই চিঠি। আবার ঠাকুরের বিদেশি ভক্তদেরও মা স্নেহাশীর্বাদ জানাতেন চিঠির মাধ্যমে। রামকৃষ্ণ ভাবান্দোলনে ধীরা মাতা অর্থাৎ স্বামীজির প্রিয় অলিবুলের ভূমিকা অনন্য। আমেরিকাতে ইনি একবার কঠিন অসুখে আক্রান্ত হন। তা জানতে পেরে মা চিঠিতে লেখেন, তুমি খুবই অসুস্থ, কথা শুনে খুব চিন্তায় আছি। তোমার কন্যা নিবেদিতার কাছে শুনলাম তুমি এখন একটু ভালো আছো। শ্রী শ্রী ঠাকুরের কাছে তোমার দ্রুত রোগ মুক্তির প্রার্থনা করি। তুমি ভালো হয়ে উঠলে আমার কত আনন্দ হবে কি বলবো। এই চিঠিতেই আরেকটি অংশে মা লিখছেন, এখন এই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কাছে পুজোর সময় নিবেদন করা পুষ্পচন্দন তোমার কাছে পাঠাচ্ছি। তোমাকে খুব ভালোবাসি, অন্তর থেকে আশীর্বাদ করি। তোমার কাছ থেকে অনেক দূরে আছি, তবু যেন সদাই মনে হয় তুমি কাছেই আছো। জানিয়ে রাখি বন্ধুরা, এই শ্রদ্ধেয়া অলিবুলের অনুরোধেই মা নিজের একটি ছবি তুলতে অনুমতি দেন, যা এখন আমার আপনার সর্বত্র ঘরে ঘরে পূজিত হচ্ছে। এরকম আরও অনেক চিঠির উদাহরণ দেওয়া যায়, যেখান থেকে সংঘ জননী রূপে মা কিভাবে এই পৃথিবীব্যাপী বিশাল সংঘকে চিঠিতে দিক নির্দেশ দিচ্ছেন, আগলে রাখছেন, এগিয়ে নিয়ে চলেছেন, সেগুলি জানতে পারা যায়। তবে ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাই শেষ করবার আগে বলতে চাই, ঠাকুর বলতেন না, সারদা সরস্বতী, তারপর নিজেকে দেখিয়ে বলতেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। ঠাকুর তো সাধনার উচ্চ শিখর ছুঁয়ে ঈশ্বর দর্শন করে চলে গেলেন। স্বামীজি ঠাকুরের ভাবকে জগৎকে চেনালেন, বনের বেদান্তকে ঘরে আনলেন, কিন্তু তিনিও অকালে চলে গেলেন। রয়ে গেলেন শুধু মা। আমাদের জন্যে স্নেহপূর্ণ আহ্বানে সকলকে কাছে টানলেন, ঠাকুরের এই ভাবান্দোলনকে স্থায়িত্ব দিলেন এবং কর্তব্যপরায়ণা মমতাময়ী জননী রূপে পত্রের দ্বারা সন্তানদের সুখ দুঃখ আরতি জিজ্ঞাসা সংঘের সমস্যা সব মেটাতে সচেষ্ট হলেন। ধন্য মা সারদা। আজ তাহলে এখানেই রাখলাম। ভালো লাগলে একটু
সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন, উৎসাহ পাই আর কি। ঠাকুর, মা, স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।